চেহারাটা আমাদের লাল হয়ে গেছে, যে মানে র্যাটলিং সাউন্ড, যেটা একটা বাঁশির মতো শব্দ শুনতে পারি আমরা। সার্কুলেটরি ওভারলোড, এই রিয়াকশনটা আমরা হোপের মাধ্যমে ম্যানেজমেন্টটা মনে রাখতে পারি। হেমোলাইটিক রিয়াকশন শুরু হয়ে গেছে এবং এটা খুবই 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 ডেঞ্জারাস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ইনক্লেক শর্টস। ব্লাড ট্রান্সফিউশন করতে পারেন, কিন্তু ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশনস বোঝেন না এবং ম্যানেজমেন্ট করতে পারেন না। সরি, ইউ আর নট আ নার্স। এটি ইনক্লেক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আমাদের নার্সিংয়ে প্রতিনিয়ত এটি কাজে লাগে। তো আমরা আজকে 4টি ট্রান্সফিউশন রিয়াকশন জানবো এবং তার জেনারেল ম্যানেজমেন্ট জানবো। জেনারেল ম্যানেজমেন্টে কিছু ভিন্নতা থাকতে পারে প্রোটোকল এবং পেশেন্ট সিচুয়েশনের উপরে, তবে আমরা জেনারেল ম্যানেজমেন্টটা জানবো আর কি। 4টি রিয়াকশনের মধ্যে যদি ফার্স্ট রিয়াকশন নিয়ে কথা বলি, প্রথমেই মাইল্ড অ্যালার্জিক রিয়াকশন বা ফেব্রাইল রিয়াকশন। এটা কি বোঝাচ্ছে? আমাদের বডি টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে বা 1.8 ডিগ্রি ফারেনহাইটের বেশি রাইজ করবে। যখন আমাদের ব্লাড ট্রান্সফিউশনের পরে যদি আমাদের 1 ডিগ্রি সেলসিয়াসে বা ফারেনহাইটে যদি 1.8 ডিগ্রি ফারেনহাইট বেড়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এটাকে কী বলবো? ফেব্রাইল রিয়াকশন। এবং সাথে কি থাকবে? ফ্লাশিং থাকবে এবং ইচিনেস থাকবে। ফ্লাশিংটা কি? দেখা যাবে যে আমরা কখনো প্রেশার পড়লে বা খুব বেশি চেহারাটা আমাদের লাল হয়ে গেছে, যে একটা ফ্লাশিনেস কাজ করবে এবং সাথে কি? ইচিনেস হবে। দেখা যাবে যে পেশেন্ট গা চুলকাচ্ছে বা তার একটা চুলকানি ভাব হচ্ছে। তো এই 3টা সিমটম যখন আমরা দেখব, তখন আমরা এটাকে বলবো কি? মাইল্ড অ্যালার্জিক রিয়াকশন বা ফেব্রাইল রিয়াকশন। অফকোর্স এটা কি? ব্লাড ট্রান্সফিউশনের পরে যদি আমরা এটা দেখি, তো আমাদের জেনারেল নার্সিং অ্যাকশনটা কী হবে? স্টপ দ্য ট্রান্সফিউশন। প্রথমে আমাদের কাজ যেটা হবে, এবং এটা এনক্লেক্স প্রায়োরিটি এবং সর্বক্ষেত্রে এটা প্রয়োজন যে আপনার প্রায়োরিটি অ্যাকশন হবে সেটাকে আপনার স্টপ করা, ট্রান্সফিউশন স্টপ করা। এবং সেকেন্ড, আপনি ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন যাবেন। ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন বলতে বোঝাচ্ছে যে এরপর আমরা ড্রাগ ম্যানেজমেন্টে যাব। ড্রাগ ম্যানেজমেন্টে কি আমরা যেতে পারি? যদি মাইল্ড অ্যালার্জিক রিয়াকশন হয়, সেক্ষেত্রে আমরা যাব অ্যান্টিপাইরেটিক অথবা অ্যান্টিহিস্টামিন, দুটোই আমরা প্রয়োজন হতে পারে। অ্যান্টিপাইরেটিক বলতে যেটা আমাদের শরীরের টেম্পারেচার কমায়, যেমন আমরা বহুল প্রচলিত নাপা বলে চিনি, যেটা প্যারাসিটামল আর কি। এবং অ্যান্টিহিস্টামিন কি? যেটাকে হিস্টামিনকে ব্লক করে, বা আমাদের শরীরে যে রিয়াকশন হয়, যে হিস্টামিনের মাধ্যমে যে রিয়াকশন হয়, সেটার বিপরীতে যে ড্রাগটা কাজ করে অ্যান্টিহিস্টামিন, আমরা বহুল প্রচলিত অ্যাভিল নামে পরিচিত সেটা ইউজ করি। তো তখন আমরা অ্যান্টিহিস্টামিন ইউজ করি এবং অ্যান্টিপাইরেটিক ইউজ করি। এবং তারপরে কি করব আমরা? যে সিরিয়াস কন্ডিশনটা কি হয়েছে, তার কোনো সমস্যা হয়েছে কিনা, এই সমস্যাটা রুল আউট করব। এবং দেন রিজিউম আফটার সিমটমস রিজলভ। এবং এই সিমটমটা যদি রিজলভ হয়ে যায়, আমরা আবার ব্লাড ট্রান্সফিউশনটা রিজিউম করব। আমাদের সেকেন্ড ট্রান্সফিউশন রিয়াকশন সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, বা যেটাকে আমরা অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনস বলি। সেখানে কি হবে? পেশেন্টের সিমটম দেখা যাবে যে হুইজিং হচ্ছে, হাইপস হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে। হুইজিংটা কি? আমাদের বিশেষ করে আমরা বুঝবো যখন আমাদের অ্যাজমা হয়, অ্যাজমাতে যে আমাদের হুইসলিং সাউন্ড হয়, যে শ্বাসকষ্টের সময় যে সাউন্ডটা হয়, মানে র্যাটলিং সাউন্ড, যেটা একটা বাঁশির মতো শব্দ শুনতে পারি আমরা, সেটাকে আমরা হুইজিং সাউন্ড বলছি। এবং হাইপস হচ্ছে যে আমাদের কাইন্ড অফ ইচিনেস, কিন্তু আমাদের দেখা যাবে যে আমাদের শরীরে ছোটো ছোটো স্কিনে বাম্প, কিছু কিছু ছোটো ছোটো ফুসকুড়ির মতো বা বাম্প দেখা যাচ্ছে, এবং সেগুলো প্রচণ্ড চুলকাচ্ছে। পেশেন্ট সেটা কমপ্লেন করবে বা আমরা দেখতে পারবো সরাসরি অ্যাসেসমেন্টে। এবং হাইপারটেনশন, সিভিয়ার হাইপারটেনশন হবে। আমরা জানি অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন বিপি ফল করে। তো এই সিমটমগুলো যখন আমরা দেখব, হুইজিং, হাইপস এবং হাইপারটেনশন, তখন আমরা ধরে নেব যে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন। এবং সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টটা কী হবে? নার্সিং অ্যাকশন হবে। ফার্স্ট, সব ধরনের ট্রান্সফিউশন রিয়াকশনে স্টপ দ্য ট্রান্সফিউশন। এবং এটা কি? ফুল সেটে করতে হবে। ফুল সেট বলতে আমরা কি বোঝাচ্ছি? যে আমাদের যে ট্রান্সফিউশন টিউব আছে বা ইনফিউশন টিউব আমরা যেটা বলি, এই পুরো টিউব সহ এটা ডিসকার্ড করতে হবে বা আলাদা রাখতে হবে। দেন আমরা গিভ অক্সিজেন, তাকে আমরা অক্সিজেন দিব এবং আইভি ফ্লুইড দেবো। আইভি ফ্লুইড সেকেন্ড স্টেপই হচ্ছে আমরা তাকে নর্মাল স্যালাইন মাধ্যমে ফ্লাশ দিব। ফ্লাশ দিব বলতে নর্মাল, যেহেতু পেশেন্টের বিপি ফল করেছে এবং আমাদের অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনে হচ্ছে ঠিক ট্রান্সফিউশন ডিসকার্ড করার পরেই দেন আমরা আইভি ফ্লুইড, অক্সিজেন এবং আইভি ফ্লুইড, নর্মাল স্যালাইনটা আমরা ইউজ করি। এবং থার্ড, আমরা অ্যাড্রেনালিন, আইএম অথবা আইভি ইউজ করি। আমরা জানি অ্যাড্রেনালিন আমাদের কি জীবন রক্ষাকারী ড্রাগ। তো এই ড্রাগটা আমরা এক্ষেত্রে ইউজ করি। অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনস মানেই মনে রাখতে হবে যে আমাদের অ্যাড্রেনালিন। দেন আমরা যে কর্টিকোস্টেরয়েড ইউজ করি, যে বহুল প্রচলিত কটসন নামে।
আমরা হাইড্রোকর্টিসন নামে চিনি, কর্টিসন নামে চিনি। কর্টিকোস্টেরয়েড কী করে? কর্টিকোস্টেরয়েড করে যে আমাদের এটা কি আমাদেরকে ইমিউনটাকে সাপ্রেস করে, যে ইমিউন রিয়াকশন যে দিচ্ছে, অ্যানাফাইলেক্টিক রিয়াকশন কি আমাদের মেইনলি ইমিউন রিয়াকশনটা দিচ্ছে। এই ইমিউন সাপ্রেশনটা কাজ করে কে করে? কর্টিকোস্টেরয়েডস। এবং আমাদের কিছুক্ষণ আগে যেটা বললাম যে জীবন রক্ষাকারী ড্রাগটা কি অ্যাড্রেনালিন, এটা আমাদেরকে বিপি রাইজ করবে, এটা আমাদের ব্লাড প্রেশার বাড়াবে আর কি, মানে পুরো সার্কুলেটরি সিস্টেমকে এটা একটা প্রভাব ফেলবে এবং এটা আমাদের পুরো শরীরটাকে একটা কনজারভেটিভ পর্যায়ে নিয়ে চলে আসবে। এবং দেন আমরা কী করব? রুল আউট দ্য কজ। এটা এই সিভিয়ার অ্যালার্জিক যে রিয়াকশনটা হলো এটার কারণ কী ছিল সেটা আমরা রুল আউট করবো। সেটা আমাদের ব্লাডে কী ধরনের সমস্যা আছে কিনা সেটা আমরা ল্যাবে পাঠাবো, বা অন্যান্য যদি কোনো কজ থাকে সেটা আমরা রুল আউট করব। 3 নম্বরে যেটি রয়েছে এটি কোনো ডিরেক্ট কোনো রিয়াকশন না, বাট এটা একটা খুবই কমন কন্ডিশন। এটা হচ্ছে সার্কুলেটরি ওভারলোড। সার্কুলেটরি ওভারলোড আমরা কীভাবে বুঝবো? যে দেখা যাবে যে পেশেন্ট রেস্টলেসনেস হয়েছে, পেশেন্ট এসি থাকবে না যদি সে কনশাস থাকে। দেন দেখা যাবে যে শর্টনেস অফ ব্রিথ। শর্টনেস অফ ব্রিথ কেন হবে? এই যে সার্কুলেটরি ওভারলোড যখন হবে, আমাদের শরীরে পানি বেশি জমে যাবে, ফ্লুইড বেশি জমে যাবে, তখন সেটা কি লাংয়েও জমবে। তো লাংয়ে যখন জমবে তখন কি আমরা লাং সাউন্ড যদি চেক করি স্টেথোস্কোপের মাধ্যমে, তখন দেখা যাবে যে আমরা লাং ক্র্যাকলস পাচ্ছি। এটা একটা লাং সাউন্ড আমরা স্টেথোস্কোপের মাধ্যমে দেখতে পারি। এবং এই যে লাং ক্র্যাকলস পাওয়া গেছে, তার লাংয়ে যে পানি জমেছে, তাহলে তার মানে তার শ্বাস নিতে কষ্ট হবে। শ্বাস নিতে কষ্ট হবে মানে এসওবি অর্থাৎ শর্টনেস অফ ব্রিথ হবে, তার শ্বাসকষ্ট হবে। এবং দেখা যাবে কি জেভিরি জুগুলার ভেনাস ডিস্টেনশন হবে। আমাদের যে জুগুলার ভেন রয়েছে এটা দেখা যাবে যে প্রোমিনেন্ট অবস্থা হয়ে আছে, দেখা যাবে স্পষ্ট। তাহলে এই কয়েকটা মাধ্যমে আমরা বুঝতে পারবো কি সার্কুলেটরি ওভারলোড হয়েছে। লাং ক্র্যাকলস, রেস্টলেসনেস, শর্টনেস অফ ব্রিথ এবং জুগুলার ভেনাস ডিস্টেনশন। এগুলো যখন দেখব তখন আমাদের বুঝতে হবে যে সার্কুলেটরি ওভারলোড হয়েছে। এবং আমাদের নার্সিং অ্যাকশন কী হবে? স্টপ দ্য ট্রান্সফিউশন। আমরা ট্রান্সফিউশন অফ করতে পারি অথবা স্লো করে দিতে পারি, তবে মনে রাখতে হবে নট মোর দ্যান 4 আওয়ার, ম্যাক্স 4 আওয়ার। কারণ কি আমরা জানি আমরা ব্লাড ট্রান্সফিউশন নর্মালি করি, যখন ব্লাড ট্রান্সফিউশন করি আমরা 4 ঘন্টা ম্যাক্সিমাম সময় ধরে 4 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করি। কারণ দেখা যাচ্ছে যে 4 ঘন্টার যদি বেশি করি তো সেক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে যে সেখানে মাইক্রো অর্গানিজমে একটা অ্যাটাক করার সম্ভাবনা থাকে বা এই টাইপ। দেন আমরা এই সার্কুলেটরি ওভারলোড এই রিয়াকশনটা আমরা হোপের মাধ্যমে ম্যানেজমেন্টটা মনে রাখতে পারি। HOPE হোপ। তো এইচ বলতে বোঝাচ্ছে HOB এলিভেটেড অর্থাৎ হেয়ার অফ বেড এলিভেটেড। হেয়ার অফ বেড এলিভেটেড বলতে আমরা কী বোঝাচ্ছি? আমরা নর্মালি শকে যদি কোনো পেশেন্ট শকে যায় সেক্ষেত্রে আমরা কী করি যে বেড মাথার দিকে আরও নিচু করে দিই, কিন্তু এক্ষেত্রে কী করব আরও উঁচু করে দিব, কারণ অলরেডি কি আমার হার্টে প্রেশার বেশি, সার্কুলেটরি ওভারলোড হয়ে গেছে। তার মানে কি হার্টে প্রেশার বেশি পড়েছে, আমার বিপি বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কমানোর জন্য আমরা কী করব? হেড অফ দ্য বেড এলিভেটেড। তাহলে আমাদের হার্টের উপর প্রেশার কম পড়বে, প্রেশার বিপি আমাদের কি কমানোর চেষ্টা করবে। দেন অর্থাৎ সিট আপ পজিশন। দেন আমরা অক্সিজেন দিব। পি হচ্ছে পুশ ডায়োরেটিক্স। আমাদের ওয়ার্ডে নানা ধরনের ডায়োরেটিক্স আছে। ডায়োরেটিক্সের কাজ কী? ডায়োরেটিক্সের কাজ ডায়োরেসিস করা। মানে কি আমাদের শরীরে যে ফ্লুইড ওভারলোড হয়ে গেছে, সার্কুলেটরি ওভারলোড, অতিরিক্ত ফ্লুইডটা কি ইউরিনের মাধ্যমে বের করে দেবে, পানিটা শরীর থেকে বের করে দেবে, ডায়োরেসিস করে দেবে। আমাদের ওয়ার্ডে কমনলি পাওয়া যায় ফুসিড ডায়োরেটিক্স, যেটা লুপ ডায়োরেটিক্স আর কি। দেন ফ্রুসামাইড। দেন ই হচ্ছে এন্ড অল ফ্লুইডস। যেহেতু অলরেডি সার্কুলেটরি ওভারলোড, তাহলে তো আমরা আর কোনো ফ্লুইড চালাবো না, তাহলে সার্কুলেটরি ওভারলোডটা আরও ওভারলোডেড হয়ে যাবে। দেন তাহলে কি HOPE হেড অফ এলিভেটেড অক্সিজেন পুশ ডায়োরেটিক্স, ই থেকে এন্ড অল ফ্লুইডস। এটা হচ্ছে সার্কুলেটরি ওভারলোড জেনারেল ম্যানেজমেন্ট। এরপর 4 নম্বরে রয়েছে আমাদের হেমোলাইটিক রিয়াকশন, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশনের শুরু করার পরে আমাদের বডির ওন সেলগুলো ব্লাড সেলগুলো ভাঙা শুরু হবে। সেক্ষেত্রে সিমটমস দেখা যাবে হাইপোটেনশন, লো ব্যাক পেইন, আমাদের লোয়ার ব্যাকে খুব পেইন হবে। এটা একটা মেজর সাইন যে এই সাইন আফটার ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন শুরু হওয়ার পরে যদি কোনো পেশেন্ট কমপ্লেন করে যে আমার ব্যাক পেইন করছে, তখন আপনার মাস্ট ভেবে নিতে হবে যে হেমোলাইটিক রিয়াকশন শুরু হয়ে গেছে এবং এটা খুবই 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 ডেঞ্জারাস। এবং তারপর দেখা যাবে যে পেশেন্টের ফিভার এবং ট্যাকিকার্ডিয়া হচ্ছে। অলমোস্ট কোনো রিয়াকশন হইলে আমাদের ট্যাকিকার্ডিয়া শুরু হয়ে যায় এবং সেখানে ফিভার দেখা যায়। ফিভার থাকলেও আমাদের ট্যাকিকার্ডিয়া হবেই। দেন তাহলে আমরা হেমোলাইটিক রিয়াকশনে কী পাচ্ছি? হাইপোটেনশন, লো ব্যাক পেইন, ফিভার এবং ট্যাকিকার্ডিয়া। এবং এটার আমরা ম্যানেজমেন্ট হিসেবে আমরা কী করতে পারি? নার্সিং অ্যাকশনগুলো হবে স্টপ দ্য ট্রান্সফিউশন। শুরুতেই বলেছি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে
স্টপ দ্য ট্রান্সফিউশন। আমরা ট্রান্সফিউশন টোটালি ডিসকার্ড করব, দেন আমরা নর্মাল স্যালাইন শুরু করব, দেন কল ফিজিশিয়ান বা প্রাইমারি হেলথ কেয়ার প্রফেশনালস, দেন আমাদের চেক ভাইরালস, পেশেন্টের সব ভাইরালসগুলো আমরা চেক করব, দেন ডায়োরেটিক্স সে আগের মতোই, যে তার শরীর থেকে কত তাড়াতাড়ি আমরা ফ্লুইডটা বের করতে পারি, তার যে রিয়াকশনস হচ্ছে কিডনির মাধ্যমে, না হলে দেখা যাবে যে আমরা যদি কোনো ডায়োরেটিক্স না ইউজ করি তাহলে দেখা যাবে যে পেশেন্ট কিডনি ফেলিউরে চলে যেতে পারে। দেন আমরা চেক ইউরিন স্পেসিমেন। ইউরিন স্পেসিমেন কেন দেখছি, যে এখানে কোনো হেমোলাইজড আরবিসি মানে যে সেলটা ভাঙছে সেটা ইউরিনের মাধ্যমে যে আমরা বের করছি, সেই ইউরিন স্যাম্পলটা আমরা দেখার চেষ্টা করব যে আসলে নিশ্চিত করতে যে হেমোলাইজড আরবিসি আছে কিনা, অর্থাৎ আমরা তাহলে এই হেমোলাইটিক রিয়াকশনটা কনফার্ম করতে পারবো। তো এই হচ্ছে হেমোলাইটিক রিয়াকশনের সিমটমস, এবং এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, এবং আমরা ফার্দার আরও অনেক ধরনের জেনারেল ম্যানেজমেন্ট করতে পারি। তো এটা হচ্ছে প্রোটোকলস অনুযায়ী হবে। তো এই হচ্ছে আমাদের নর্মালি 4টা রিয়াকশন বা 4টা কন্ডিশন এবং আমাদের জেনারেল ম্যানেজমেন্ট। 4টি ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন আলোচনার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের এইগুলো ম্যানেজমেন্ট বা কমপ্লিকেশনস অ্যাভয়েড করার জন্য ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। তো ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন যাতে আমরা অ্যাভয়েড করতে পারি এবং খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি, তার জন্য আমরা ব্লাড ট্রান্সফিউশনের পূর্বে কিছু আমাদের প্রিপারেশন যদি আমরা নিয়ে থাকি, তাহলে আমরা খুব সহজেই আমরা কমপ্লিকেশনসগুলো অ্যাভয়েড করতে পারি। সেক্ষেত্রে এই 6টি জিনিস যদি আমরা ব্যাকআপ হিসেবে রাখতে পারি, যেমন অক্সিজেন, নর্মাল স্যালাইন, অ্যান্টিহিস্টামিন লাইক অ্যাভিল, কর্টিকোস্টেরয়েড, কর্টিসন, অ্যাড্রেনালিন এবং ডায়োরেটিক্স, এই 6টি জিনিসের মাধ্যমে আমরা আমাদের যে 4টি আলোচনা করলাম, যে 4টি কন্ডিশন বা রিয়াকশন, এই 4টি কন্ডিশন আমরা খুব সহজেই খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবো যে কোনো ধরনের কমপ্লিকেশন, এবং পেশেন্ট মৃত্যু থেকে বাঁচাতে পারবো। এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে স্টেপগুলো আমাদের কীভাবে ফলো করতে হবে, প্রায়োরিটি কোনটা হবে। আজকের পর থেকে হয়তো বা ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশনস নিয়ে একটু হলেও আপনার মধ্যে জেনারেল ম্যানেজমেন্টের ধারণা থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন নেক্সট ভিডিও।